ট্রেনে ভর্তি প্যাসেঞ্জার, ঠিক ঠিক করছে মানুষের ভিড়। তারই মধ্যে সঞ্জয় উঠে পড়ল। কার ব্যাগ বাইরের দিকে ঝুলছে। টুক করে তার ব্যাগটা নিয়ে সে কেটে পড়বে, এই ছিল তার টার্গেট। সে এক এক করে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে দেখছে। রাত্রিবেলার টাইম, অনেক প্যাসেঞ্জারই ঘুমিয়ে গেছে। এইটাই সুযোগ, এই সুযোগে তাকে একটা কিছু করতেই হবে। এমনটি ভাবতে না ভাবতেই সে দেখতে পেল একটা বৃদ্ধ ঘুমিয়ে পড়েছে, আর তার ব্যাগটা তার কাঁধ দিয়ে বাইরের দিকে ঝুলছে। এই ফাঁকতালি ব্যাগটা তুলে নিতে হবে। চারিদিক তাকিয়ে দেখল অর্ধেকের বেশি মানুষই ঘুমোচ্ছে, আর যারা জেগে আছে তারা সবাই ফোনে ব্যস্ত। সে নিপুণভাবে বৃদ্ধের ব্যাগটা বৃদ্ধের কাঁধ থেকে সরিয়ে নিল, কিন্তু বৃদ্ধ টেরও পেল না সে এতটাই ঘুমে আচ্ছন্ন। সঞ্জয় তাড়াতাড়ি করে দরজার দিকে এগিয়ে গেল। ট্রেনটা তখন সদ্যমাত্র প্ল্যাটফর্ম নিচ্ছে। আর দেরি না করে মারল এক ঝাঁপ। ঝাঁপ মারার পর সঙ্গে সঙ্গে সে স্টেশনের বাইরে বেরিয়ে গেল। আর খানিকক্ষণ লক্ষ্য করে দেখল ট্রেনটা আস্তে আস্তে তার সময় মতো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল। আবার সে স্টেশনে ফিরে এলো। ফিরে এসে পরে একটা অন্য ট্রেন ধরে সে তার বাড়ি চলে গেল। সঞ্জয়ের পরিবারে সে আর তার স্ত্রী, তার কোনো সন্তান নেই। সে তার স্ত্রীকে ডেকে বলছে, এ দেখো আজকে একটা পেয়েছি। একটা বুড়ো লোক ছিল, কাঁধ থেকে ঝুলছিল ব্যাগটা। আর কি সুযোগ ছাড়ে? তাও তো প্রায় 7 দিন বাদ একটা কেস করতে পারলাম। দেখি কি জুটলো কপালে। তার স্ত্রী স্বামীর এই পেশাকে একদমই পছন্দ করতো না, কিন্তু কিছু করার নেই। সে একরকম বাধ্য, পছন্দ না হলো মেনে নিতে। তাই সে চুপ করেই দেখতে লাগলো সঞ্জয় কি করছে। সঞ্জয় তারপর ব্যাগটা খুলে দেখল বেশ কিছু টাকা অগোছালোভাবে রাখা আছে। সঞ্জয় টাকাগুলো নিয়ে গোছ করে দেখল তাতে 800 টাকা আছে। তখন সে তার স্ত্রীকে বলল, হ্যাঁ মাত্র 800 টাকা আছে, বেশি নেই, যাক কিছুদিন তো চলে যাবে। তারপর সে ব্যাগটা আবার হাতড়ালো। একটা পুরনো চশমা, আর সেই চশমারই খামের মধ্যে একটা চিঠি। চশমাটা সঞ্জয় বার করে দেখল একটা কাঁচ চিড় খাওয়া, তবে চশমাটা মহিলাদের চশমা। তারপর সঞ্জয় সেই চিঠিটা হাতে নিল। তাতে লেখা আছে, এই চশমাটা আমার স্ত্রীর শেষ স্মৃতি, আর কিছুই নেই। ও মারা গেছে আজ অনেক বছর আগে। আমার একমাত্র ভালোবাসার মানুষ আমার স্ত্রী ছিল। আমার 2 চোখ অন্ধ, আমি দেখতে পাই না, কিন্তু এই চশমাটাই যেন আমার চোখের জ্যোতি। তাই হাত জোর করে বলছি, কেউ যদি পান অবশ্যই আমায় দিয়ে যাবেন, আমি তার কাছে কৃতজ্ঞ থাকব। এই ব্যাগে কেউ যদি কোনো টাকা পয়সা পান, আপনি চাইলে সেটা নিয়ে নিতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার এই চশমাটা অবশ্যই আমায় ফেরত দিয়ে যাবেন। নিচে আমার ঠিকানা দেওয়া রইল। ব্যাস এটুকুই লেখা ছিল। কিন্তু লেখাটা পড়তে পড়তে সঞ্জয়ের মনটা একদম ভারাক্রান্ত হয়ে গেল, আর সঞ্জয়ের স্ত্রী তার 2 চোখ ভরে গেল জলে। তারপর সঞ্জয় আর সঞ্জয়ের স্ত্রী মিলে ঠিক করলো এই চশমাটা তারা সেই বৃদ্ধকে ফেরত দিয়ে আসবে। চিঠিটার নিচে বৃদ্ধের ঠিকানাও দেওয়া আছে। সেই মতো পরের দিন সকালবেলা সেই ঠিকানা খোঁজ করে সেই বৃদ্ধের বাড়িতে পৌঁছলো। যখন পৌঁছলো তারা দেখতে পেল একটা ছোট্ট দরমার ঘর, একদমই ভাঙাচোরা। দরজা আছে কিন্তু না থাকার মতো, প্রায় অর্ধেকটাই ভাঙা। সঞ্জয় আস্তে আস্তে তার স্ত্রীকে নিয়ে ঢুকলো। ঢুকে দেখল বৃদ্ধ চুপ করে শুয়ে আছে হতাশ হয়ে, এবং বৃদ্ধ যে 2 চোখ অন্ধ তখন সেটা বুঝতে পারা গেল। তার চোখ দুটো একদম সাদা। তখন সঞ্জয় তাকে বলল, কাকা, কাকা, আপনার কি কিছু হারিয়েছে? বৃদ্ধ সঙ্গে সঙ্গে ধর্মর করে উঠে বসে বলল, হ্যাঁ, আমার 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 বউয়ের শেষ স্মৃতিটা হারিয়ে গেছে, হারিয়ে গেছে। আমার নাম সঞ্জয়, তোমায় খোলাখুলি বলছি, অপরাধ নিও না। আমি চোর, চুরি করি, আমার ওই করেই চলে। তো কাল রাতে ওই ট্রেন থেকে আমি তোমার ব্যাগটা চুরি করেছিলাম। তারপর তোমার লেখাটা পড়লাম, পড়ার পর খুব কষ্ট লাগলো, তাই তোমার ব্যাগটা তোমার কাছে ফিরিয়ে এনেছি। এই নাও তোমার ব্যাগ। তারপর সঞ্জয় সেই ব্যাগটা বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধ ব্যাগটা পাওয়া মাত্রই সে ব্যাগটাকে জড়িয়ে ধরল তার বুকের কাছে। জড়িয়ে ধরে সে কেঁদে ফেলে সে সঞ্জয়কে বলল, বাবা, আমি তোমার কাছে কৃতজ্ঞ, তুমি আমার স্ত্রীর শেষ স্মৃতিটা আমাকে দিয়ে গেলে। তখন সঞ্জয় তাকে বলল, না কাকা, সেরকম কিছু না, তোমার লেখাটা পড়লাম, খুব কষ্ট লাগলো গো, তাই দিয়ে গেলাম। আমার পরিবারে আমি আর আমার স্ত্রী, আর আমার কেউ নেই, কোনো ছেলে মেয়েও নেই, মা বাবাও নেই। তাই তোমার এই লেখাটা পড়ে
তোমার স্ত্রীর প্রতি তোমার যে ভালোবাসা দেখে কষ্ট রাখলো, তাই ফেরত দিয়ে গেলাম। নয়তো হয়তো দিতে পারতাম না, কারণ এই করেই আমার চলে। যাই হোক, এতে কিছু টাকাও রাখা ছিল, 700-800 টাকা মতো, আমি সেটাও ফেরত দিয়ে দিয়েছি। ওটা তুমি তোমার কাছে রেখে দিও। আর আমি তো তোমার ছেলের মতো, আমায় ক্ষমা করে দিও, আমার ওপর রাগ করো না। আমিও পরিস্থিতির শিকার, তাই করে ফেলেছি কাকা, অপরাধ নিও না। তখন বৃদ্ধ বলছেন, না বাবা, ওরম বলো না। তুমি তো পরিস্থিতির শিকার বাবা, তাই আজ এই কাজ করছো। কিন্তু তোমার মনের মধ্যে একটা অনেক বড় মানুষ লুকিয়ে আছে, যে মানুষটাই তোমায় বাধ্য করলো আমাকে এটা ফেরত দিতে বাবা। আমি তোমার কাছে কৃতজ্ঞ বাবা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তারপর সঞ্জয় আর তার স্ত্রী মিলে যখন ঘর থেকে বেরিয়ে আসছিল, তখন বৃদ্ধ আবার তাদেরকে ডাকলো, ডেকে বলল, বাবা একটু দাঁড়াও, দাঁড়াও 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 বাবা, একটু দাঁড়াও। তারপর বৃদ্ধ তার গদিটা ভালো করে হাতাতে লাগলো। অনেকক্ষণ ধরে হাতানোর পর সে একটা মোড়ক বার করলো, বার করে সেটা সঞ্জয়ের হাতে দিল, দিয়ে বলল, এই যে বাবা, এটা খোলো, এটা খোলো। সঞ্জয় সেটা খুলে দেখলো তাতে বেশ কিছু কাগজ রয়েছে। সঞ্জয় একটু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, কাকা এই কাগজগুলো আমি কী করব? ওটা আমার একটা জমি আছে বুঝলে বাবা, বেশি না, এই কাটা চারেক মতো। অনেক দিন আগে আমি কিনে রেখেছিলাম, কিন্তু আমি অন্ধ মানুষ, আর এই জমিটা নিয়ে আমি কী করব? আমার এক ছেলে এক মেয়ে, তারা আমায় কেউ দেখে না বুঝলে বাবা, তাই আমি তাদেরকেও এটা দিইনি। ভাবতাম এই জমিটা কি করব আমি এবার। আজ বুঝতে পারলাম এই জমিটা আমি কি করব বাবা। এই জমিটা আজ থেকে তোমার। তুমি আমার স্ত্রীর শেষ স্মৃতিটা, ওই চশমাটা আমায় দিয়ে গেছো বাবা, তার জন্য আমি তোমার কাছে ঋণী। তাই সেই ঋণ যতটুকু সম্ভব আমার তরফ থেকে মেটানোর জন্যই এই জমিটা আমি তোমায় দিয়ে গেলাম বাবা। এটা তুমি রেখে দিও। কাল সকালে কোর্টের যা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমি আমার আঙুলের ছাপ দিয়ে দেবো, তারপরে জমিটা একদম তোমার হয়ে যাবে। এই জমির দায়িত্ব তুমি নিও বাবা, এই জমির দায়িত্ব তুমি নিও। সঞ্জয় আর সঞ্জয়ের স্ত্রী একদম অবাক হয়ে তাকিয়ে আছে। তারা যেন কিছুই বুঝতে পারছে না, হট করে কি হয়ে গেল তারা যেন মাথায় ঢুকছে না। তখন সঞ্জয় অনেক মনে জোর করে তাকে বলল, কিন্তু কাকা, আমি যে চোর, আমি এই জমি নিয়ে কী করব? তখন বৃদ্ধ বললেন, না 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 না, কখনো নিজেকে চোর বলবে না। তুমি চোর নও, তুমি পরিস্থিতির শিকার বাবা, পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার যে হয় সে চোর হয় না বাবা, চোর হয় না। আর চুরি করো না বাবা, লোকে চোর বলবে, পুলিশ তুলে নিয়ে যাবে, শাস্তি দেবে, সেটা ভালো হবে না বাবা। আর চুরি করো না। এবার এই জমিটাতে অল্প স্বল্প চাষাবাদ করো, যা উঠবে ফসল তার থেকে তোমার দুন কাজ চলে যাবে বাবা, ভালো মতোই চলে যাবে। একে অপরের পাশে থেকো, একে অপরকে রক্ষা করো, চুরি করো না, একসাথে মিলেমিশে কাজ করো, দেখবে ফল খুব ভালো হবে, তোমাদের খুব ভালো হবে। আমার আর কিছু নেই বাবা, তোমার দেওয়ার মতো যতটুকু ছিল দিয়ে দিলাম বাবা। সঞ্জয়ের স্ত্রী পুরো ঘটনাটা দেখে আর চোখে জল ধরে রাখতে পারল না, সে সঙ্গে সঞ্জয়ও। সঞ্জয়ের চোখ দিয়ে অকাতরে জল পড়তে লাগলো। সে তখন বৃদ্ধের হাত ধরে চেপে ধরে বলল, কাকা, আমি তোমার কেউ নই কাকা, কিন্তু তাতেও তুমি আমাকে এতটা বিশ্বাস করলে, এতটা ভরসা করলে কাকা, তাই আমার একটা ছোট্ট অনুরোধ রাখো। চলো না, আজ থেকে আমরা একসঙ্গেই থাকি। আমার যেমন বাবা মা নেই, তোমারও তো বললে ছেলে মেয়ে তোমার সঙ্গে থাকে না, তারা তোমায় দেখে না, তাহলে আজ থেকে তুমি আমার বাবা হয়েই থাকো কাকা। চলো আমরা একসঙ্গে থাকবো। আজকের পর তুমিও একা নও, আমরাও একা নই, চলো কাকা। বৃদ্ধ তাদের কথায় রাজি হয়ে গেল এবং তাদের সঙ্গেই ফিরে গেল। তারপর থেকে বৃদ্ধ তার এক সন্তান পেল, আর সঞ্জয় তার এক বাবা পেল।